স্যার জাফর ইকবাল একটা স্কেল বাইর করেছিল, মুক্তিযুদ্ধ স্কেল। এই দিয়া উনি রাজনীতির সত্য মিথ্যা বিচার করতেন আর কি। ইদানিং নতুন একটা স্কেল বাইর হয়েছে। এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো। সেই স্কেলটা কি? সবাই ভাবিচ্ছে আচ্ছা কয় না কেন দাদা, এত সহজ একটা স্কেল পামো, মেড ইজি হয়ে যাবে সবকিছু, ভালোই তো। কমু খারান, আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না, যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে, তখন বিএনপি ওয়ালারা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না। ইন্ডিয়া কারে কয়? আমরা তো চিনিই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে আমি কথা বলবো মাননীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের বরাবর। গতকালকে আমরা ওনার একটা বার্তা দেখেছি, সারা বাংলাদেশে ওনার এই বার্তাকে অনেকে স্বাগত জানিয়েছেন এবং ওনার এই বক্তব্যটাকে অনেকে ভালো চোখে দেখেন না এবং অনেকে এটাকে তীব্র নিন্দা প্রতিবাদও জানিয়েছেন যে ডক্টর ইউনূস মোহাম্মদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রীয় প্রধান এবং একজন সেনাবাহিনীর প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের নামটা দুইবার মাননীয় সেনাপ্রধান স্যার উল্লেখ করেছেন। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। স্যার জাফর ইকবাল একটা স্কেল বাইর করেছিল, মুক্তিযুদ্ধ স্কেল। এই দিয়া উনি রাজনীতির সত্য মিথ্যা বিচার করতেন আর কি। ইদানিং নতুন একটা স্কেল বাইর হয়েছে। এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো। সেই স্কেলটা কি? সবাই ভাবিচ্ছে আচ্ছা কয় না কেন দাদা, এত সহজ একটা স্কেল পামো, মেড ইজি হয়ে যাবে সবকিছু, ভালোই তো। কমু খারান, আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না, যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে, তখন বিএনপি ওয়ালারা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না। ইন্ডিয়া কারে কয়? আমরা তো চিনিই না। এইসব অপপ্রচার করিস তুই শালার রয়্যাল এজেন্ট। তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা, আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের। কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে চালচালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কোলে উঠিছে। শুধু তাই না, বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেমপ্লেট ইউজ করেছে। আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে, দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে, তোমরা একা সামলাইতে পারবে না, এটা খাইছে বিএনপি। এখন বিএনপি ওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে? আপনি কি উঠে হাজির ছিলেন? না ছিলাম না, কিন্তু বুঝেছি, করে বুঝেছি, এটাই শিখে দিই আপনাকে চাইনিজ বুদ্ধি। আপনি যদি কারো ফেটে দেন না, তাহলে দেখবেন ও বাইরে হয়ে স্যাগায় হাঁটিচ্ছে। তার মানে আপনি যদি কারো স্যাগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে, বুঝছাও? এইবার আসেন দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে। বিএনপির সাথে বামের ঐক্য হয়েছে, বিএনপির সাথে বামেরা থাকবে, রাজপথে নাকি আন্দোলনও করবি, মাশাআল্লাহ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কয়ে ফেলছে ফসাদ কইরা। সে কইছে যে বিএনপি এবং বামজোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ। তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে। মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এবার বুঝেছেন তো, সব ইন্ডিয়ান লেসপেন্সার এক হয়েছে। বামেরা কেন এতদিন পরে ঐক্য করে? এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ, এটা কার স্লোগান? সিপিবি স্লোগান। এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিপিবি বামেরা। দেখি যাও কোন হারবাল খাইছে, কলিকাতা হারবাল খাইছে। তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী, বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই, তারা মুক্ত বাজারে বিশ্বাস করে। করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে, জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই। এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে? তারা হরতাল ডাকিছিল, মানে সিপিবি, সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল, প্রায় দেয়। সাপোর্ট দিলে তো ভালোই,
আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই, কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি, চাই নাই তো। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা, আমি তখন সিপিবির, তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি। সেই লং মার্চে বিএনপির নেতা কর্মীরাও ছিল, চান্দাও দিছে, আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে। তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে, তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না। দেখি যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয়? এই এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে, এর জন্য কলে আমি সিবিবি থেকে বহিষ্কার হই। আমার কোনো রাগ নাই, মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে, তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই। সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশেষিত করতে পারে তাতে বাগড়া না দেওয়া। বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে, ধর্মীয় শক্তি কে, এটা বুঝেছাও? ওই তো কইছে, তাই না? এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি, র্যাব, ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে চেয়েছিল, এদের জন্য আয়না ঘর হয়েছে। তার সাথে বিএনপি ঐক্য করে কার পিড়িতে? যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই। সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে? হ্যাঁ, ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, মানে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে, দেখিছে আও কইছে আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। এবার দেখেন আওয়ামী লীগ কি কয়, শুনেন। Well, you know, India is a great friend of Bangladesh. 1971, they supported us, and also 75, they gave shelter. ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমাদের সম্পর্ক ভারতের সাথে যেটা ঐতিহাসিক, যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত, আর চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক। আগামী বছর আমরা 50 বছর পূর্তি উৎসব করব। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক। আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে। আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায়। কেন আমরা আমাদের এই বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না? আমি জানি না, আমি বললাম। এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায়, আমরা কেন বাকি থাকবো? তো গয়েশ্বর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায়। আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহোত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে, সাইন করিচ্ছে, দেশ বেঁচে দিচ্ছে বলে হয়, বুঝছাও? রয়ের লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি? এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয়, শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে। যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, তো এখন কি এলো? তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল, যাইতেছে, তো সেও কল সখী ধরো 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 আমি কি তোমার পর? তা কইল বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। ভারতের প্রতি জামাতের বার্তা, ইন্ডিয়া কিছু হইলেই জামাতিরে পুন্দায়, তাও হ্যাংলার মতো। ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না। ওই যে গানটা আছে না, হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো। ওই করে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে, বুঝছাও? কিছু পাবে না। তারপরে এখন প্রফেসর ইউনুসকে মোদি কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত। হ্যাঁ, এই যে ভারতের ফেও ধরা, বন্ধুত্বের ফেও ধরা, দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য, এটা কেন? ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না। ইন্ডিয়ার সাথে গুড টার্মসে না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না। ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে, ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে। এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাঁপে, বুঝেছাও? শুনেন।
বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে। এবং আবারও বলছি, ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী, যারা পাকিস্তানের গুণগান গাইছে, যারা গাইছে বাংলাদেশের গুণগান, তাদেরকে বলে রাখছি, বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো, এই ভারত মাতাকে তোমরা ছাড়ো, হাতে অস্ত্র তুলে রাখুন, পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে। অথবা ওই গদি মিডিয়ারে রংপুর হারসি টাঙ্গাং কেটে নেওয়ার গল্প শুনে ডরায়। बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा, हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा। अब मोहम्मद यूनुस ये सब चीजों को समझो, वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। মালদ্বীপে কি হোগাসাইটা মুইজু ক্ষমতা এসেছিল? নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোগাসাইটা ক্ষমতা এসেছিল? শ্রীলঙ্কায় কি অনুরা কুমার দেশনায়কা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে? এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়া যদি ক্ষমতা আসতে পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া চাটার জন্য উন্মুখ হয়ে থাকে কেন? তাইলে যারা মনে করে ইন্ডিয়ার চাটলে বাংলাদেশের রাষ্ট্র আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে আমি কথা বলবো মাননীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান স্যারের বরাবর। গতকালকে আমরা ওনার একটা বার্তা দেখেছি, সারা বাংলাদেশে ওনার এই বার্তাকে অনেকে স্বাগত জানিয়েছেন এবং ওনার এই বক্তব্যটাকে অনেকে ভালো চোখে দেখেন না এবং অনেকে এটাকে তীব্র নিন্দা প্রতিবাদও জানিয়েছেন যে ডক্টর ইউনূস মোহাম্মদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রীয় প্রধান এবং একজন সেনাবাহিনীর প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের নামটা দুইবার মাননীয় সেনাপ্রধান স্যার উল্লেখ করেছেন। একটাবারও উনি মাননীয় বা মান্যবর কোনো কিছুই উনি উল্লেখ করেন, ডাইরেক্ট উনি কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দিয়ে দুইবারই ডক্টর ইউনূস নামে উনি কথাগুলো বলেছেন, যেটা দেশের জনগণ ভালো চোখে দেখে নাই। আমরা জানি বিগত অনেক বছর যাবতই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে দেশের জনগণের কৌতূহলের কোনো শেষ নেই, কারণ সেনাবাহিনী একটি বিতর্কিত বাহিনী হয়ে গিয়েছিল। তৎকালীন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সময়ে সেনাবাহিনীকে জনগণের কাছ থেকে একটি দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। যেই বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর উপর সর্বশেষ আস্থার প্রতীক ছিল, জনগণের শেষ আস্থার ভরসা জায়গা ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তৎকালীন সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ সাহেবের নেতৃত্বে বা সেনাবাহিনীর চুপ থাকাটা জনগণের জন্য অত্যন্ত মর্মাহত একটা অবস্থান হয়েছিল। তো আমি মাননীয় বর্তমান সেনাবাহিনীর প্রধান স্যারের কাছে নিকট আবেদন জানাবো, আপনি যেই রাষ্ট্রীয় পর্যায়ে যে ভূমিকা পালন করছেন এটা অবশ্যই সম্মানজনক এবং একটা আস্থার জায়গা আপনার কাছে আছে, যেটা জনগণ আপনার কাছ থেকে চায়। আপনি গতকালকে যে ভূমিকাগুলো আপনি বিভিন্ন দল নিয়ে ইঙ্গিত করেছেন যেন হানাহানি না হয়, সবাইকে আপনি সতর্কিত করেছেন। এখানে যদি একটু ক্লিয়ার করে বলতেন যে সতর্কতা কাকে করেছেন, কোন দলকে টার্গেট করে কথাগুলো বলেছেন, তাহলে জিনিসটা আরও সুন্দর হতো। কারণ মাননীয় সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে সুন্দর বা একটা কড়া বার্তা দেশের জনগণের কাছে, এটা জনগণ অবশ্যই একটা ভালো চোখে দেখবে। কারণ এই কড়া বার্তাটা যদি আপনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, যখন আপনি 2024 সালে জুন মাসে যখন আপনি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন, তখন থেকেই কিন্তু বাংলাদেশের অরাজকতা, সন্ত্রাস এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ প্রচুর পরিমাণ প্রতিবাদী ছিল। এবং এই 5ই আগস্ট আপনার কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রাম, জাতীয় আন্দোলন সংগ্রাম হয়েছিল, এই 5ই আগস্ট শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, সাধারণ জনগণ, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা। ওই মুহূর্তে যদি আপনি দেশের জন্য বিভিন্ন রাষ্ট্রের জন্য দেশের জনগণের পক্ষে আপনার বাহিনী নিয়ে দাঁড় করাতেন, তাহলে দেশের এত মানুষ, এত মেধাবী শিক্ষার্থী নিহত হতো না। তো আমি মনে করি
সেনাবাহিনীর ভালোবাসা ব্যর্থতা দুইটাই বর্তমানে জনগণের সামনে প্রকাশ পাচ্ছে। আপনার কথাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আপনি কাকে ইন্ডিকেট করে কথাগুলো স্যার বলেছেন যে হানাহানি না করার জন্য? আপনি দেশের জনগণের জন্য কিছু করে দিতে চান, আপনার বাহিনী কিছু করে দিতে চাই, এটা কিন্তু ভালো কথা। আজকে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি এই শেখ হাসিনার পতনের পর অনেকজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম আসছিলেন, আমরা সহ লাইভে প্রতিবাদ করেছি এবং জনগণও চেয়েছে অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা চাই। কিন্তু আল্লাহর কি রহমত, উনি এসেছেন। আসলে উনি একটি রাষ্ট্রের প্রধান, এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের, কিন্তু ওনার জন্য এটা গর্বের না। উনি একটা বিশ্ব নেতা হয়ে বাংলাদেশ মানুষকে উপকার করতে এসেছেন, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছেন, একটি রাষ্ট্রকে স্বাবলম্বী করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই ভারত বাংলাদেশকে একটি বিতর্কিত রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য কত কিছু করে যাচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পর থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অত্যন্ত মেধাবীর সাথে আন্তর্জাতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে উনি বাংলাদেশকে উন্নত দিকে নিয়ে যাচ্ছেন। তারই পাশাপাশি আপনার বাহিনী ডেভিল হান্ট, দিনে রাতে সব জায়গায় সন্ত্রাস চাঁদাবাজ রুখে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে, সেটা অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু মাননীয় সেনাবাহিনী প্রধান স্যার, আপনার কাছে একটা কিছু জানার ইচ্ছা আমাদের আছে, কারণ আমি একজন সূত্র আপনার ডিপার্টমেন্টের সোলজার ছিলাম, এটাই আমি গর্ব করি, কারণ আমি দেশের জন্য কথা বলতে পারি, ন্যায্য অধিকার ন্যায়ের পক্ষে কথা বলতে পারি। আরেকটি কথা আপনি বলেছেন যে বিডিআর হত্যার সাথে এখানে সৈনিকরা জড়িত ছিল। তো আমি যখন 2009 সালে যখন বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু তৎকালীন অনেক সেনাবাহিনীর প্রধান জেনারেল মইনু আহমেদ স্যার ছিলেন, উনি প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে অনেক সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু উনি সহযোগিতা করেন নাই। এবং পিলখানার আশেপাশে শত শত যুদ্ধের ট্যাঙ্ক এবং উপরে হেলিকপ্টার টহল দিচ্ছিল, একটা ট্যাঙ্কও পিলখানার ভিতরে প্রবেশ করে অফিসারদেরকে বাছাই নেই। তাহলে কি এখানে বোঝা যাচ্ছে না কেন অপশক্তি কাজ করেছে, কোনো উপর লেভেলের নির্দেশনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? যদি সৈনিকরা যদি কাজগুলো করতো, তাহলে সৈনিকের জীবন, সৈনিকরে বাঁচিয়ে রেখে অফিসারদেরকে হত্যা করবে, এটা কি কখনো গ্রহণযোগ্যতা ছিল? তাহলে ট্যাঙ্ক বাইরে দাঁড় করিয়ে যুদ্ধ সাজুয়া যান ভিতরে প্রবেশ না করে অফিসারদেরকে না বাঁচিয়ে বাইরে কেন অবস্থান করলো, এটা কি একটা বিতর্কিত নয় স্যার? তো আমি মনে করি এই বিষয়ে আপনি আরেকটু সজাগ থাকবেন, জনগণকে ক্লিয়ার করবেন। বিডিআর হত্যার বিচারটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একজন মেজর সাহেবের ওয়াইফ সাক্ষাৎকারে বলেছেন যে ওনার বাড়িতে 2-3বার আক্রমণ করা হয়েছিল এবং 3 জন ইন্ডিয়ান নাগরিক হিন্দিতে কথা বলেছে এবং ওনার হাজব্যান্ডের নাম সম্ভবত মেজর দানবীর, বিডিআর পিলখানায় হত্যা হয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি বলে গিয়েছেন এখানে ইন্ডিয়ানদের লোক, ভারতীয় গোয়েন্দা সংস্থা এখানে এই হত্যার সাথে জড়িত বলে গেছে। এখানে স্পষ্ট বাদীর স্বীকারোক্তি দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন এবং ওনার ওয়াইফও জীবিত আছে। গতকালকে সাক্ষাৎকারে দেখেছি যে উনি বলেছেন এখানে ইন্ডিয়ানদের লোক জড়িত। কিন্তু আপনি এটাকে কোন দিকে নিতে চাচ্ছেন স্যার? আমরা বিষয়টা ক্লিয়ার চাই, কারণ দেশের মানুষ আপনাকে অত্যন্ত ভালো জানে। আর আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার পরিবারের মানুষকে খুব ভালোভাবে চিনি এবং জানি। আপনার বাড়ি শেরপুর জেলা নাগপাড়া এরিয়াতে, আর আপনার একজন খানদানি বংশের লোক। আপনারা অর্থের লোভী নন, আপনারা ব্রিটিশ আমল থেকে ফজলুর রহমান খান বাহাদুর বংশধর আপনি, এটা একটা অত্যন্ত গর্বের। এবং আপনার ফুপু ডালিয়া আপা, উনি একজন সামাজিক ব্যক্তিবর্গ এবং আপনারা আওয়ামী লীগের পরিবারের হলেও আপনার যে ফুপু ডালিয়া আপা, আমি ওনার সাথে একবার সাক্ষাৎ করেছি শেরপুর ডায়াবেটিস হসপিটালে, উনি এটার প্রধান। ওনার কাছে আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের লোক উনি সেবা করেন, উনি কাউকে দল হিসেবে দেখেন না। মানবিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা কাজে উনি সর্বপ্রথম উনি কাজ করে যাচ্ছেন সর্বদিক দিয়ে। আমি ওনাকে প্রকাশ্য বাংলাদেশের মাদার টেরেসা হিসাবে সম্বর্ধনা করে এসেছি এবং ওনার সাথে কথা বলেছি। উনিও অত্যন্ত খুশি যে আমি ওনার সাথে কথা বলেছি, আমাকে সময় দিয়েছিলেন প্রায় আধা ঘন্টা আমরা কথা বলেছিলাম ওনার হসপিটালে গিয়ে। আপনি একজন খানদানি বংশের মানুষ, অর্থের লোভী নন, সেটা আমরা জানি। তো আমরাও চাই আপনি দেশের জন্য রাষ্ট্রের জন্য কিছু একটা করে যান, আপনার বাহিনীর মাধ্যমে আপনি সুনাম অর্জন করে যান। কিন্তু কিছু কথা বিতর্কিত হয়ে যাচ্ছে, সেগুলো আপনি কালকে যে বক্তব্যের মধ্যে আপনি একটু রাগান্বিতভাবে কথা বলেছেন, এটা জনগণের কাছে কিছু প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। আপনি তো অনেকেই কমেন্ট করেছে, তো আপনি তো রাষ্ট্রপ্রধান নন। রাষ্ট্রপ্রধান না হয়ে একজন রাষ্ট্রপ্রধানকে
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি নাম ধরে 2বার কথা বলেছেন, ওনাকে মাননীয় বলেন নাই, ওনাকে স্যার বলেন নাই। এই বিষয়টা জনগণ স্যার মেনে নিতে পারছে না। আপনাকে ভারতের সাথে সম্পৃক্ত করতেছে, আপনাকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করতেছে, শেখ হাসিনার সাথে আপনাকে সম্পৃক্ত করতেছে। তো এই বিষয়গুলো স্যার একটু ক্লিয়ার করে বলবেন। আমরা আপনাকে অত্যন্ত সম্মান করি, ভালোবাসি। অন্যান্য সেনাবাহিনীর প্রধানের মতো আপনি নন, সেটাও আমরা জানি। কিন্তু আপনি ইচ্ছে করলে এই ছাত্র আন্দোলনের যে মানুষগুলো যে মারা গিয়েছে, এদের সবাইকে আপনি বাঁচাতে পারতেন। আপনার বাহিনী দিয়ে যদি আপনি দেশের জন্য দাঁড়িয়ে যেতেন, সেনাবাহিনী দাঁড়িয়ে যেত, তাহলে দেশের জনগণ সব আপনাদের পাশে থেকে দেশের মানুষকে রক্ষা করতে পারত। কিন্তু হাজার হাজার মানুষকে হত্যার পর আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। দিয়ে সেই লোকগুলো কিন্তু আমরা ফেরত পাবো না স্যার। তো স্যার, আপনি বাংলাদেশের সুন্দর একটি নির্বাচন প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সহযোগিতা হিসাবে কাজ করবেন এবং আপনার ভূমিকা, আপনার জায়গা থেকে আপনি সঠিক দায়িত্ব পালন করবেন এবং সর্বদলের সহযোগিতা যেন আপনি পান, সর্বদলের সহযোগিতা যেন আপনাদের কাছ থেকে পান, আপনার বাহিনীর কাছ থেকে পান, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই বাংলাদেশ মানুষের কাছে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বেও একটা আস্থার প্রতীক ছিল, শেষ ভরসার জায়গা ছিল। আমরা চাই এখনও বাংলাদেশ সেনাবাহিনী জনগণের জন্য আস্থার প্রতীক হয়ে থাকবে, কোনো বিতর্কিত নয়। তো আপনাকে অভিনন্দন জানাই এবং অনুরোধ জানাবো এমন কিছু আপনার মুখ থেকে আমরা যেন দেশের মানুষ এমন কিছু শুনবো না যেটা দেশের মানুষের কাছে আমরা কষ্ট পাই। তো স্যার, আপনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রধান হিসাবে দেশের মানুষের কাছে বিশ্বস্ত হিসাবে মানুষ এখন মনে করছে। তো আশা করছি আপনার রিটায়ার্ডের আগ পর্যন্ত দেশের জন্য সর্বোচ্চ মেধা দিয়ে আপনি জনগণের জন্য কাজ করবেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রদান করবেন এবং আপনি একটি জবাবদিহিতার সরকার যেন প্রতিষ্ঠা হতে পারে, ফ্রি ফেয়ার নির্বাচন দিবেন, প্রতিটা প্রার্থী নিরাপত্তার মাধ্যমে সবাই যেন তার ভোট প্রদান করতে পারে, একটি সুন্দর একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, ভোটের মাধ্যমে তার নাগরিকত্ব প্রমাণ হোক। যা গত শেখ হাসিনার আমলে কেউ ভোট দিতে পারে না, নাগরিকত্ব প্রমাণ করতে পারে না, গণতন্ত্র হরণ হয়েছে, সেগুলো স্যার আপনারা ফিরিয়ে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আপনার রাষ্ট্রকে একটি উন্নতশীল রাষ্ট্র এবং গণতন্ত্র রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করার জন্য সর্বদিক দিয়ে আপনার বাহিনী নিয়ে আপনি সহযোগিতা করবেন, সেটাই স্যার আপনার প্রতি প্রত্যাশা। আর আমি শেষ মুহূর্তে একটি কথা বলতে চাই, আপনি যেই বাহিনীতে আছেন একটি সীমাবদ্ধ বাহিনী, তো রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন আছেন আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, সম্মান করবেন, এটাই আমাদের কাছে প্রত্যাশা। জনগণ যেন সেনাবাহিনীর শেষ আস্থার প্রতীক হিসাবে জানে বা যেন সুযোগটা পায়, সেই হিসাব করে যেন জনগণের কাছে আমাদের সেনাবাহিনীর সম্মানটা যেন একদম উঁচু লেভেলে থাকে, সেই বিষয়ে স্যার আপনি নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম এবং সবাই লাইভটা শেয়ার দিবেন।
আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।